আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এইমাত্র পাওয়া আন্তর্জাতিক আপডেট সংবাদ জানিয়ে দিব ইসরায়েলের প্রতি সালেহ আরুরির হুঁশিয়ারি, বাকি বন্দীদের ছাড়িয়ে নিতে হলে যুদ্ধ অবশ্যই স্থায়ীভাবে বন্ধ করতে হবে, ঘোষণা হামাসের। জানাবো ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতি, কাসসাম ব্রিগেডের বোমা হামলা, অন্তত ৬০ জন ইসরায়েলি সেনা খতম। আরও জানিয়ে দেব হামাসের ভয়ঙ্কর তাণ্ডব, গাজায় ২৪ ঘন্টায় নিহত ৭০০। ইসরায়েলকে শাস্তির আওতায় আনতে সবকিছু করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আরও থাকবে জেলেনস্কির সাবেক সহকারী তথ্য, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেন ৩ লাখের বেশি সেনা হারিয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন থেকে দুঃসংবাদ পাওয়ার প্রস্তুতি নিতে বললেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বাকি বন্দীদের ছাড়িয়ে নিতে হলে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে বলছে হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধের নামে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তেল আবিবের সঙ্গে আর কোনো বন্দী বিনিময় করবে না হামাস। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল আরুরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি আজ আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই মুহূর্তে বন্দী বিনিময় নিয়ে আর কোনো আলোচনা হচ্ছে না। হামাস সহ সকল প্রতিরোধ আন্দোলন এখন এই বিষয়ে একমত যে গাজার বিরুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের তাণ্ডব পুরোপুরি ও চূড়ান্তভাবে বন্ধ না হওয়া পর্যন্ত আর কোনো বন্দী বিনিময় করা হবে না। গাজায় আবার যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করে নেওয়ার লক্ষ্যে কাতারে ১ সপ্তাহ আগে মোসাদের একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল ইহুদিবাদী সরকার। আলোচনায় অচলাবস্থা দেখা দেওয়ায় গতরাতে যখন দলটিকে তেল আবিবে ডেকে নেওয়া হয় তখন সালেহ আল আরুরি এই প্রত্যয় জানালেন। তিনি বলছেন যে দখলদার ইসরায়েল ভেবেছিল এটি আবার গাজায় আগ্রাসন শুরু করলে আমরা ভয় পেয়ে বন্দীদের ছেড়ে দিতে শুরু করব, কিন্তু আমাদের আনুষ্ঠানিক অবস্থান হচ্ছে বাকি বন্দীদের নিয়ে আলোচনা হবে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর। এ পর্যন্ত যাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তারা বেসামরিক নাগরিক ছিল বলে জানান আরুরি। তিনি বলেছেন, এখন যারা আমাদের হাতে বন্দী আছে তা হয় ইসরায়েলি সেনা সদস্য অথবা সাবেক সেনা, কাজেই তাদেরকে সম্পূর্ণ নতুন শর্তে মুক্ত করবে হামাস। এই ফিলিস্তিনি নেতা বলেছেন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি আমাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের ফেরত নিতে হলে সকল ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। তিনি বলেছেন, ইসরায়েল যদি মনে করে গায়ের জোরে তারা আমাদের ওপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে তাহলে তারা মারাত্মক বিভ্রান্তির মধ্যে রয়েছে। তিনি বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং বলেছেন দখলদার সেনারা গাজা উপত্যকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। সূত্র জানাচ্ছে পার্স টুডে। কাসসাম ব্রিগেডের বোমা হামলায় অন্তত ৬০ ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এর সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের বোমা হামলায় অন্তত ৬০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফার্স বার্তা সংস্থা জানিয়েছে আল কাসাম ব্রিগেড আজ থেকে বিবৃতিতেই খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আজ ভোররাতে জাহারত দিক এলাকার পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করে ব্রিগেডের সদস্যরা। তারপর হামাস নেতারা ওই সময় ইসরায়েলি সেনাদের তাঁবুর চারপাশে বোমা পুঁতে রাখে। বিবৃতিতে জানানো হয়েছে, ভোর 4:30টার দিকে ওই সব বোমা বিস্ফোরণে ইহুদিবাদী ইসরায়েলের অন্তত ৬০ জন সেনা নিহত হয়েছে। কাসসাম ব্রিগেডের বিবৃতিতে আরও বলা হয়েছে, কাসসামের একজন যোদ্ধা ওই অভিযানে বেঁচে যাওয়া ইসরায়েলি সেনাদের হত্যা করতে বিস্ফোরণ স্থলে যায় এবং গুলিবর্ষণ করে মিশন শেষে তার অবস্থানে ফিরে আসে। উল্লেখ্য যে গাজা ইহুদিবাদী ইসরায়েলে বর্বরা হামলা জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজা ২৪ ঘন্টা নিহত ৭০০ ছাড়িয়েছে। গাজায় আবার ফিরেছে যুদ্ধ পরিস্থিতি। এর মধ্যে ২৪ ঘন্টায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতির পর পুনরায় ইসরায়েলে হামলা শুরুর পর গত ২৪ ঘন্টায় ৭ শতাধিক লোক নিহত হয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ইসরায়েলে এই হামলার কারণে গাজায় ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গত ৯ অক্টোবর ফিলিস্তিনে হামলা শুরু করে ইসরায়েলে এই হামলায় নিহতের সংখ্যা ১৫,০০০ এবং ১৬,০০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ১৬,০০০ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪০,৬৫২ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,
ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের 70% শিশু ও নারী। তারা আরও জানিয়েছে, সংঘাতে শুরুর পর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় 280 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। 1.5 মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত 24 নভেম্বর প্রথমবারের মতো 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর 2 দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। তবে শুক্রবার সকাল 7টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই। তবে গাজায় যুদ্ধবিরতি আবারও কার্যকর করতে আলোচনা চলছে বলে জানিয়েছে কাতার। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই যুদ্ধ শেষে গাজার ভবিষ্যৎ কী হবে সেই প্রশ্ন বারবার সামনে আসছে। এ বিষয়ে এক এক সময় এক এক খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলকে শাস্তির আওতায় আনতে সবকিছু করবেন এরদোগান। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর দায় ইসরায়েলকে শাস্তির আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সম্ভাব্য সবকিছু করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরে সাংবাদিকদের একথা বলেছেন তিনি। দুবাইয়ে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP28 অংশ নিয়েছিলেন এরদোগান। খবর তাস নিউজের। এরদোগান বলেছেন, আমরা এই গণহত্যার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলকে শাস্তির আওতায় আনতে যথাসাধ্য চেষ্টা করব। এটি শুধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের জন্যই নয়, যে দেশগুলো ইসরায়েলকে নিঃশর্তভাবে সমর্থন করে চলেছে তাদের জন্য একটি কালো অধ্যায়। ভবিষ্যতে তাদের এই নীরবতার জন্য মূল্য দিতে হবে। বিশ্ব এই উদাসীনতার কথা ভুলে যাবে না। এ সময় তুরস্কের আইনজীবী সহ বিশ্বের প্রায় 3000 আইনজীবী গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে আইসিসির কাছে আবেদন করেছেন বলে উল্লেখ করেছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেছেন, প্রায় 3000 আইনজীবী আইসিসির কাছে প্রয়োজনীয় আবেদন জমা দিয়েছেন। তারা আইসিসির বিচার কাজে নজর রাখবেন। আমাদের প্রত্যাশা, গাজার কসাইরা, গণহত্যার মূল হোতারা, বিশেষ করে নেতানিয়াহু শাস্তির মুখোমুখি হবেন। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা জোরদার করবে তুরস্ক। আমরা এই গণহত্যার কথা ভুলে যাব না এবং অন্যদেরও ভুলতে দেব না। গত কয়েকদিন আগে বা পরে ইসরায়েলকে অবশ্যই এর জন্য মূল্য দিতে হবে এবং ইসরায়েলি হামলা বন্ধ এবং গাজা একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে প্রচেষ্টা অব্যাহত রাখব। এরদোগানের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সামাজিক মাধ্যম এক্সে তিনি বলেছেন, এমন অনেকে আছে যারা সন্ত্রাসের সমর্থন করে, তাদের একজন হলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তিনি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলেছেন, কিন্তু হামাসের সন্ত্রাসী কার্যক্রমকে সমর্থন করেছেন। তাই আমরা তাদের কাছে কোনো লেকচারের জন্য যাচ্ছি না। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের 3 লাখের বেশি সেনা নিহত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক সহকারী অ্যালেক্সি অ্যারেস্তোভিচ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পর্যন্ত ইউক্রেনের 3 লাখের বেশি সেনা নিহত হয়েছে। তিনি বলেছেন, মস্কোর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কিয়েভ শুধু যুদ্ধক্ষেত্রে দেশের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। সাংবাদিক জুলিয়া ল্যাটিনানাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন অ্যারেস্তোভিচ। তিনি আরও বলেছেন, যুদ্ধ শুরুর প্রথম দিকে তুরস্কের ইস্তাম্বুল শহরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল তা তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভিন্ন খাতে প্রভাবিত করেছেন। সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনকে রাশিয়ার সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা বাদ দিয়ে যুদ্ধ চালিয়ে নেওয়ার কথা বলেছেন। অ্যারেস্তোভিচ বলেছেন, আমি ইস্তাম্বুল আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি দলের একজন সদস্য ছিলাম, কিন্তু আমি জানতে পারিনি কিভাবে সেই আলোচনা ভেঙে গেল। অ্যারেস্তোভিচ দাবি করেছেন, ইউক্রেনের জোট নিরপেক্ষ থাকা এবং নেটো সদস্য না হওয়ার ছিল মস্কোর জন্য রেড লাইন, কিন্তু সেই সময় কিয়েভ রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে কিয়েভ। এই পদক্ষেপ শুধুমাত্র ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে এবং নেটো জোট যোগ দেয় কোনো অনিশ্চিত বলে মন্তব্য করেছেন জেলেনস্কির সাবেক সহকারী, সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেন থেকে দুঃসংবাদ পর প্রস্তুতি নিতে বললেন নেটো প্রধান। ইউক্রেন থেকে দুঃসংবাদ পর প্রস্তুতি নিয়েছেন পশ্চিমা সামরিক জোট নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এবং তিনি বলেছেন যে প্রস্তুতি নিতে হবে। জার্মানি টিভি চ্যানেল ARD-কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। খবর তাস নিউজের। নেটো প্রধান বলেছেন, ইউক্রেন থেকে দুঃসংবাদের জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। ভবিষ্যতে ইউক্রেনের পরিস্থিতি আরও খারাপ হবে এমন আশঙ্কা করেছেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যুদ্ধের গতি প্রকৃতি সবসময় পরিবর্তিত হয়, কিন্তু আমাদের সুসময় ও দুঃসময় উভয় সময় ইউক্রেনকে সমর্থন করতে হবে। গোলাবারুদ উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি উল্লেখ করে স্টলটেনবার্গ বলেছেন, নেটো সদস্য দেশগুলো বাড়তি চাহিদা মেটাতে পারছে না। ইউক্রেন এখন একটি সংকটজনক পরিস্থিতিতে রয়েছে, তবে এই মুহূর্তে কিয়েভের কি করা উচিত তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। স্টলটেনবার্গ বলেছেন, এই কঠিন অপারেশনাল সিদ্ধান্তের দায়িত্ব আমি ইউক্রেনীয় ও তাদের সামরিক কমান্ডারদের ওপর ছেড়ে দিবে। সাক্ষাৎকারে ইউক্রেনের অস্ত্র, ইউরোপের অস্ত্র শিল্পের চ্যালেঞ্জের বিষয়ে মন্তব্য করেছেন নেটো প্রধান। তিনি বলেছেন, আমাদের একটি সমস্যার সমাধান করা উচিত, সেটি হলো ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের বিভাজন।